রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শুরুতেই বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং সম্মানহারা মা বোনদের, যাদের চূড়ান্ত আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতভয় শহীদগণকে, যারা দ্বিধাহীন ত্যাগের মহিমায় মৃত্যুকে ছাড়িয়ে আরোহণ করেছেন অনন্য উচ্চতায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। 2024-এর গণ অভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তি লগ্নে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। আমাদের উপর বর্তায় বিগত সরকার রেখে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে পুনরুদ্ধার এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন কাজটি আমি স্বস্তি এবং আনন্দের সাথে জানাতে চাই, মাত্র 10 মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সেই লক্ষ্য পূরণে অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম, তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এখন প্রিয় দেশবাসী, মধ্যমেয়াদী নীতি কৌশল সম্পর্কে আমি বলছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, শ্রমিক অসন্তোষ প্রশমিত করে শিল্প খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং বিগত সরকারের সময়ে লাগামহীন দুর্নীতি ও অব্যবস্থার ফলে চরম সংকটাপন্ন ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনরুদ্ধারের মতো কঠিন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়েছে। শুরু থেকেই আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি এসব সমস্যার সমাধানপূর্বক দেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে। প্রবাস আয়ের আশাব্যঞ্জক অগ্রগতি, রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি, কৃষি ও শিল্প খাতের উৎপাদনও অব্যাহত থাকা এবং সঠিক মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বিত প্রয়োগের সুফল হিসেবে আমরা ইতিমধ্যে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জনে অনেক দূরে গিয়েছি। তবে পরিপূর্ণ স্থিতিশীলতা অর্জন করে অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরে আনার পথে এখনও বেশ কিছু ঝুঁকি রয়েছে। প্রিয় দেশবাসী, গত বছরের আগস্ট মাসে আমাদের সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে, তখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে মানুষকে স্বস্তি দেয়া। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি। এর ফলে নীতি সুদের হার 150 বেসিস পয়েন্ট বেড়ে গিয়ে এখন 10% দাঁড়িয়েছে। মুদ্রানীতির আওতায় গৃহীত কার্যক্রমকে সহায়তা করতে সংকোচনমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় সার্বিকভাবে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠতে শুরু করেছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 2024 সালের ডিসেম্বর মাসে 10.89% থেকে হ্রাস পেয়ে 2025-এর এপ্রিল মাসে 9.1% নেমে এসেছে। আসার কথা হলো, এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8% কোঠায় নেমে আসবে। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। প্রিয় দেশবাসী, মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল থাকা একটি জরুরি। তবে নিশ্চিত করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকাটা অত্যাবশ্যক। প্রবাস আয়ের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হওয়ায় এবং রপ্তানিতে স্থিতিশীল থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এপ্রিল মাসে বৃদ্ধি পেয়ে 27.4 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে কারণে আমরা বিগত 14 মে তারিখে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। গত বছর আকস্মিক বন্যায় আউশ এবং আমন উৎপাদন লক্ষ্যমাত্রার চাইতে কম হয় খাদ্যশস্যের মজুদে কিছুটা ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি কাটিয়ে উঠতে আমরা 9 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিই, যার আওতায় ইতিমধ্যেই 8,50,000 মেট্রিক টন চাল এবং 2 লক্ষ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষি উৎপাদনের জন্য সার সহ
অন্যান্য উপকরণে প্রয়োজনীয় ভর্তুকি দিচ্ছে। এছাড়া খাদ্য নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় সারের মজুদ বা বাফার স্টক বৃদ্ধি করা হয়েছে। প্রিয় দেশবাসী, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং একই সাথে তা যথাসম্ভব সাশ্রয়ী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় 10% কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নিয়েছি। এই বছরের মধ্যে আভ্যন্তরীণ উৎস থেকে 648 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং 2028 সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমদানির তুলনায় রপ্তানিতে অধিক প্রবৃদ্ধি অব্যাহত থাকায় চলতি হিসাবের ভারসাম্যে ক্রমাগত উন্নতি সাধিত হচ্ছে। 2025 সালের মার্চ মাসের শেষে চলতি হিসাবের ঘাটতি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 0.66 বিলিয়ন মার্কিন ডলারে। তবে সরকারের কিচ্ছা সাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা স্লথ হয়ে পড়েছে এবং এর ফলে প্রকল্পগুলির জন্য প্রতিশ্রুত বৈদেশিক ঋণধারে ধীর গতি দেখা যাচ্ছে। তবে চলতি অর্থ বছরের জুন নাগাদ আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগিতার নিকট হতে আরও প্রায় 3.6 বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাবে মর্মে প্রত্যাশা করছি। প্রিয় দেশবাসী, মধ্যমেয়াদী অর্থনীতির গতি পুনরুদ্ধারের লক্ষ্যে কর জিডিপি অনুপাত বৃদ্ধির কোনো বিকল্প নেই। অথচ তুলনীয় অনেক দেশের চাইতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত উল্লেখযোগ্য পরিমাণে কম। রাজস্ব খাতকে আরও গতিশীল করতে এবং রাজস্ব আহরণের স্বচ্ছতা বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি। অটোমেটেড ব্যবস্থার মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল সহজ করা হয়েছে, কর আদায় বৃত্তিকে নতুন কর অফিস স্থাপন করা হয়েছে এবং কর আহরণের মধ্য দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল তৈরি করা হয়েছে। এছাড়া কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং কর আদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনাকে রাজস্ব নীতি হতে পৃথক করার লক্ষ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। বিগত সরকারের সময়ে আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছিল। কিন্তু আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী লোন লিজ ক্লাসিফিকেশন ও প্রভিশনিং ব্যবস্থা অবলম্বন করেছি। ফলে এই খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 2023 সালের জুন মাসের 10.11% থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালের ডিসেম্বরে মাসে 20.20% উন্নীত হয়েছে। এই খাতের প্রকৃত চিত্র উদ্ঘাটনের লক্ষ্যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর মাধ্যমে আমরা ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা নিরূপণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রিয় দেশবাসী, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ, এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। এবারের বাজেটে তাই শিক্ষা,
স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে পাশাপাশি চতুর্থ বিপ্লব, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাকে মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ার। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় সে লক্ষ্য পূরণের প্রত্যয় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার পূরণে করাই হবে আমাদের আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য। সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যাপারে প্রিয় দেশবাসী, আমরা গত দেড় দশকে দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের প্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে এবং বাস্তবায়নের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেছে। ইতিমধ্যে সবগুলো কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই কমিশনেরও কাজগুলো সমন্বয় করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করে, যার নেতৃত্বে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশন সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে, যা যাচাইপূর্বক দ্রুত বাস্তবায়ন করা হবে। ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনার সংস্কার করা হচ্ছে। এই ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ধীরগতি হ্রাসের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে ভূমি সংক্রান্ত ফৌজদারি এবং দেওয়ানি মামলা মোকদ্দমাগুলো হ্রাস করা এবং ভূমি সেবাকে সহজীকরণ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে। অটোমেটেড ভূমি ব্যবস্থার আওতায় ভূমি সেবা ডিজিটালাইজ করা হয়েছে। ভূমি প্রশাসন সকল সেবা পরিকাঠামোকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার অটোমেশন প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচন ব্যবস্থার সংস্কার। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বিচার ব্যবস্থার উন্নয়ন সংস্কারের জন্য সারা দেশের অধস্থন আদালতসমূহ তত্ত্বাবধান করার জন্য হাইকোর্ট বিভাগের 13 জন মাননীয় বিচারপতি সমন্বয়ে 13টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ ও জবাবদিহিমূলক সরকার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। নিরাপত্তা ও সুরক্ষা সেবার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি। সুরক্ষা সেবার মনোনয়নে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত তুলে দেওয়া হয়েছে। কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন 2025 প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আর্থিক খাতের পুনর্গঠন ও সংস্কারে আমরা কার্যক্রম নিয়েছি। বিগত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। 5 আগস্ট 2024 রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি
তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সকল ঝুঁকি সময়োপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছে। সংস্কারের অংশ হিসাবে 3টি টাস্কফোর্স গঠন করেছে, যার প্রধান উদ্দেশ্য ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচির ভিত্তি করে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত মান পর্যালোচনা করা, দ্বিতীয়ত নীতি ও প্রবিধানসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং তৃতীয়ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। প্রিয় দেশবাসী, বিগত সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির ফলে প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের পুঁজিবাজারে পুনরায় গতি ফিরিয়ে আনার লক্ষ্যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারের অন্তর্ভুক্তকরণ, বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহ প্রদান, বাজারে কারসাজি রুখতে দ্রুততম সময়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন, অনিয়মের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমাতে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সেবার উন্নয়নের জন্য সরকারের নীতি ও কর্মনীতির সাথে সংযোগ স্থাপনের জন্য বর্তমানে সকল মন্ত্রণালয় ও বাজেট অধিদপ্তরের বাজেট প্রণয়নের কাজ আইবাস এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। আইবাস সিস্টেমের ব্যবহার করে বর্তমানে প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারী ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাচ্ছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে ইএফটি ব্যবহার করা হচ্ছে। সরকারের অনুদান ও সাহায্য মঞ্জুরির সঠিক তথ্য সংগ্রহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে 172টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন বাস্তবায়ন প্রকল্পের বিপরীতে সরকারি হিসাবে পার্সোনাল লেজার পিএল অ্যাকাউন্ট খোলা হয়েছে। এছাড়া সরকারি ক্রয় কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংশোধন করা হয়েছে। ঘরে বসে ঝামেলাবিহীন উপায়ে এক ঠিকানায় সকল সরকারি সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে নিয়ে অচিরেই নাগরিক সেবা শীর্ষক প্ল্যাটফর্ম চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণীর উদ্যোক্তা হিসাবে আয়ের সুযোগও তৈরি হবে। প্রিয় দেশবাসী, বিগত সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক টাস্কফোর্স থেকে এবং দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থার সংক্রান্ত বিষয়ে শ্বেতপত্র কমিটির থেকে ইতিমধ্যে সুপারিশ পাওয়া গেছে। জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং পরবর্তী অধ্যায়ে বিবৃত খাতভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে এই সকল সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আমি এখন 2024-25 অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী 2025-26 অর্থবছরের বাজেট আপনাদের কাছে পেশ করছি। 2024-25 সম্পর্কে বাজেট। প্রিয় দেশবাসী, সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2024-25 অর্থবছরের বাজেট সংশোধনও সমন্বয় করতে হয়েছে। প্রস্তাবিত সংসদের রাজস্ব আয় 2024-25 অর্থবছর সম্পূরক বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেটে 23,000 কোটি টাকা হ্রাস করে 5,18,000 কোটি টাকার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংসদীয় ব্যয় চলতি 2024-25 অর্থবছরের সরকারি ব্যয় 53,000 কোটি টাকা হ্রাস করে 7,44,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,65,000 কোটি টাকা হতে 49,000 কোটি টাকা হ্রাস করে 2,16,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংসদীয় বাজেটের ঘাটতি ও অর্থায়ন। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 2,56,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হচ্ছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 4.1%।
এখন প্রস্তাবিত বাজেট 2025-26-এর কথা বলছি। প্রিয় দেশবাসী, সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এই বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। সেই পরিপ্রেক্ষিতে আমি এখন আগামী 2025-26-এর অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহতি যৌক্তিকরণ সহ মধ্যমেয়াদী রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের বিশেষ জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানো হয়েছে। এছাড়া কর অব্যাহতির সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা, কর জাল সম্প্রসারণ, বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2025-26 অর্থবছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় 2025-26 অর্থবছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে 2015 সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটের ঘাটতি ও অর্থায়ন আগামী অর্থ বছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত বাজেটের মোট ঘাটতির মধ্যে 1,25,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 1,01,000 কোটি টাকা বৈদেশিক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় 2025-26 অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 অর্থ বছরের বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল 41,407 কোটি টাকা। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তরুণ উদ্যোক্তা এবং যুব সমাজের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করা এবং যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারুণ্যের উৎসব 2025 উদযাপন করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশের সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে 5 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। তরুণ যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থ বছরে তারুণ্যের উৎসব উদযাপনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। দক্ষতা উন্নয়নে দেশের তরুণ জনশক্তিকে আভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রম অনুযায়ী চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রশিক্ষণ করে জব প্লেসমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান। বৈদেশিক কর্মসংস্থান প্রিয় দেশবাসী,
বিদেশগামী কর্মীদের বহির্গমনের প্রক্রিয়াকরণের সকল কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 6টি জেলায় বহির্গমন ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল জেলা পর্যায়ে সুবিধা বিস্তৃত করা হবে। শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা বিধানে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনা ডিসেম্বর 2024 থেকে বাৎসরিক মজুরি বৃদ্ধির হার শতকরা 5 ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা 9 ভাগে উন্নীত করা হয়েছে। ট্যানারি, সোপ অ্যান্ড কসমেটিক্স, কোল্ড স্টোরেজ, দর্জি কারখানার নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে। আগামী 3 বছরে আরও 15টি শিল্প সেক্টরের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হবে। কৃষি খাদ্য নিরাপত্তা, কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নততর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। প্রিয় দেশবাসী, উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধ করা সহ সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি চলমান রয়েছে। বর্তমানে 1901টি কেন্দ্রের মাধ্যমে সারা দেশে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তালিকাভুক্ত চা বাগানের শ্রমিকদের মাঝে প্রতি কেজি 19 টাকা দরে গম বিতরণ করা হচ্ছে। এছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 দুস্থ মহিলাকে মাসে 30 কেজি হারে চাল প্রদান করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আগামী অর্থবছরে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 37 লক্ষ মেট্রিক টনে উন্নতিকরণ এবং খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ, প্রিয় দেশবাসী, দেশের ক্রমবর্ধমান নিরাপদ প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে মৎস্য এবং গবাদি পশু হাঁস মুরগির টেকসই জাত উন্নয়নে এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থার দি স্টেট অফ দি ওয়ার্ল্ড ফিশারিজ অ্যাকোয়াকালচার 2024-এর প্রতিবেদন অনুযায়ী আভ্যন্তরিক মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে 5ম স্থানে রয়েছে। মিঠা পানির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 29 মে হতে 28 জুন পর্যন্ত হাওর এলাকার সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। সামুদ্রিক জলসীমায় 15 এপ্রিল হতে 11 জুন পর্যন্ত সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা বিবেচনা রেখে আগামী 2025-26 অর্থবছরে 52,55,000 মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে, যা 2024-25 অর্থবছরে ছিল 38,279 38,259 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, প্রিয় দেশবাসী, দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয়ই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে। এই প্রেক্ষাপটে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়, বিধবা ও স্বামীদের নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা 550 থেকে 650 টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা 850 থেকে 900 টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার
800 টাকা থেকে 850 টাকা বৃদ্ধি। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 কোটি টাকা উন্নীত করার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, মূল্যস্ফীতির কষাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জানুয়ারি 2025 হতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে 57 লক্ষ পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া আমি খাদ্য বান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থ বছরে 6 মাসে উন্নীত করার প্রস্তাব করছি। একই সাথে বর্তমানে সহায়তাপ্রাপ্ত 50 লক্ষ পরিবারের অতিরিক্ত আরও 5 লক্ষ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। আগামী 2025-26 অর্থবছরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য 425 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা আগামী 2025-26 অর্থবছরে 1,26,731 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এক্ষেত্রে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বিস্তৃতির জন্য 2025-26 অর্থবছরের বরাদ্দের পরিমাণ দাঁড়াবে 91,297 কোটি টাকা। বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য। প্রিয় দেশবাসী, দেশে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, তাই বিনিয়োগের পথে বিদ্যমান অন্তরায়গুলো চিহ্নিত করে তার দ্রুত সময়ে দূর করার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিনিয়োগকারীদের দ্রুত ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে বর্তমানে 43টি সংস্থার 134টি সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ব্যবসা বা পরিবেশ উন্নয়নের একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আবেদন ও প্রক্রিয়াকরণ ও সেবা প্রদানের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো BSW খোলা হয়েছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগকারীদের জন্য একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রকৃত বিনিয়োগে রূপান্তর করা হবে। এছাড়া দেশের সম্ভাবনাময় ক্ষেত্রসমূহে সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে উৎসাহিত করার দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের তহবিল হিসাবে আগামী অর্থ বৎসরে 5,040 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত বেশ কিছু প্রকল্প বাদ দেওয়া হয়েছে। বিনিয়োগ প্রকল্প গ্রহণের ফলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস বৃদ্ধি, অর্থাৎ পরিবেশ ও প্রতিবেশের উপর প্রভাব নিরূপণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের প্রভাব মোকাবিলায় বিবেচ্য প্রকল্প কতটুকু সহনশীল তা প্রকল্প প্রক্রিয়াকরণের সময় যাচাই ও মূল্যায়ন করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা সিদ্ধান্ত নিয়েছি 2026 সালের নভেম্বর মাসে স্বাভাবিক নিয়মে স্বল্পোন্নত দেশের তালিকাতে আনুষ্ঠানিক উত্তরণ পরবর্তী সময়ে চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ভবিষ্যতের কর্ম পরিকল্পনা সমূহ চিহ্নিত করে ইতিমধ্যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি STS প্রণয়ন করা হয়েছে। বাণিজ্যিক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লজিস্টিক্স খাতের উন্নয়ন সহ স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং বাণিজ্য সম্ভাবনাময় বিভিন্ন দেশ ও আঞ্চলিক অর্থনৈতিক জোটের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন। প্রিয় দেশবাসী, 2023-24 অর্থবছরের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের GDP-তে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান প্রায় 11.89%। সম্ভাবনাময় এই খাতের বিকাশে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
আগামী 3 বছরের মধ্যে এ খাতের বিকাশে 15,000 নতুন উদ্যোক্তা তৈরি, 25,000 উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান, বিভাগীয় শহরে এসএমই প্রোডাক্ট ডিসপ্লে ও সেলস সেন্টার স্থাপন, জেলা শহরে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন, সিএসএমই এসএমইর উদ্যোক্তাদের কেন্দ্রীয় ডাটাবেস প্রতিষ্ঠা, নারী উদ্যোক্তা সহ প্রান্তিক পর্যায়ে সিএমএসএমইর খাতের 10,000 উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা ঋণ বিতরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 3,000 নারী উদ্যোক্তাদের সাথে কর্পোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নারী ও শিশুর কল্যাণ। প্রিয় দেশবাসী, নারী সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে মহিলাদের জন্য দক্ষতা ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচে ভিডব্লিউইবি কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় নির্বাচিত 20,000 নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ অধিকতর উন্নত করে তাদেরকে অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে আগামী অর্থ বছরে 125 কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী হোম মেকার হিসেবে তাদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন, কিন্তু তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়শই যথাভাবে মূল্যায়ন করা হয় না। আমি সরকার এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তাদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে। জুলাই বিপ্লবে শিশু শহীদদের 84টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং এই বিপ্লবে আহত শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় সরকার। প্রিয় দেশবাসী, যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্থানীয় সরকারের ব্যবস্থার আওতায় জনগণকে সেবা প্রদান করা হচ্ছে। আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন শহরে সড়ক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক পয় নিষ্কাশন ও প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রিয় দেশবাসী, সমগ্র দেশের গ্রামাঞ্চলে নিরাপদ পানির উৎস নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, পানি শোধনাগার স্থাপন, সমগ্র দেশে কমিউনিটি স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, রক্ষণাবেক্ষণ, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা এবং ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি। প্রিয় দেশবাসী, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 বাতিল করা হয়েছে। এই আইনের আওতায় ইতিপূর্বে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার নিমিত্ত একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। রূপপুরে 2,400 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2008 যুগোপযোগী করে নতুন একটি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী 2040 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা 30% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং এর আওতায় আগামী 2028 সালের মধ্যে 3,400 মেগাওয়াট বিদ্যুৎ পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে 2025-26 হতে 2027-28 পর্যন্ত সময়ে বাপেক্স কর্তৃক প্রয়োজনীয় জরিপ কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া মধ্যমেয়াদে বাপেক্সের নিজস্ব রিগ দ্বারা 69টি কূপ খনন এবং 31টি কূপের ওয়ার্কওভার সম্পন্নের কাজ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিশোধিত তেলের চাহিদা মেটাতে প্রতি বছর 3 মিলিয়ন মেট্রিক টন অশোধিত তেল শোধন ক্ষমতা সম্বন্ধ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইউনিট 2 স্থাপনের প্রকল্প গ্রহণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সড়ক ও রেলপথ।
রেল পরিবহন এবং সাশ্রয়ী হিসাবে রেল পরিবহন বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়। তবে বাংলাদেশে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এখনও অর্জন করা সম্ভব হয়নি। আমরা এই অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চাই। এ লক্ষ্যে 30 বছর মেয়াদী রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ, গেজ একীভূতকরণ, আধুনিক সিগন্যালিং সিস্টেমের প্রবর্তন, সমুদ্র বন্দরের সাথে রেল যোগাযোগের উন্নয়ন, আপগ্রেডেড লোকোমোটিভ প্রবর্তন এবং বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকা হতে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছে এবং যমুনা রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শেষে রেল চলাচল শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণা। প্রিয় দেশবাসী, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক অন্তর্ভুক্তি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পরিসর বৃদ্ধিতে মোবাইল আর্থিক সেবা MFS গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোবাইল আর্থিক পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে, যা তাৎক্ষণিক টাকা পাঠানো, সরকারি বিভিন্ন সামাজিক সুরক্ষার ভাতা গ্রহণ ও সেবার বিল পরিশোধ, রেমিটেন্স গ্রহণ সহ নানাবিধ আর্থিক সেবা সহজে প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রিয় দেশবাসী, সারা দেশে 5000 শিক্ষা প্রতিষ্ঠানে ICTD ডিজিটাল ল্যাব ও 300 শিক্ষা প্রতিষ্ঠানে ICTD স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে। সারা দেশে 491টি উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে তরুণ তরুণীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ নির্মাণ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এবং এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী অর্থবছরে 100 কোটি টাকা স্টার্ট আপ তহবিল হিসাবে বরাদ্দ রাখার প্রস্তাব করছি। দেশে বিজ্ঞান চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা উন্নয়নের কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় 2024-25 অর্থবছরে 492টি প্রকল্পের অনুকূলে প্রায় 16 কোটি 66 লক্ষ টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। উন্নয়নের সর্বোচ্চ স্তরে পৌঁছার জন্য বিজ্ঞান গবেষণার গুরুত্ব বিবেচনা আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা এবং সামুদ্রিক সম্পদ আহরণের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাবার লক্ষ্যে গবেষণা কার্যক্রম বাবদ 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন। প্রিয় দেশবাসী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক মোকাবেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থবছরে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, এবার আমি আগামী অর্থবছরে সরকারের রাজস্ব আহরণের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি। রাজস্ব আহরণ কার্যক্রমের প্রত্যক্ষ কর, আয়কর। প্রিয় দেশবাসী, দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাপনায় আধুনিক, ন্যায্য, করদাতা বান্ধব ও বিনিয়োগে বান্ধব করার ধারাবাহিকতায় 2025-26 অর্থবছরের বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি এ পর্যায়ে আয়করের বিধানে আনিত গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংশোধন ও পরিবর্তনের সারসংক্ষেপ উপস্থাপন করছি। প্রিয় দেশবাসী, অর্থ আইন 2024 এর মাধ্যমে 2025-26 কর বর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ প্রসপেক্টিভ কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় অর্থ অধ্যাদেশ 2025 মাধ্যমে 2026-27 ও 2027-28 কর বর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ 2025-26, 2026-27 এবং 2027-28 এই 3 কর বর্ষের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। তবে প্রস্তাবিত ও পরবর্তী 2 বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন। প্রিয় দেশবাসী, 2026-27, 2027-28 কর বছরের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024 আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা
5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য 2026-27 ও 2027-28 করবর্ষে মোট আয়কর মুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। নূতন করদাতাদের ন্যূনতম করের পরিমাণ 1,000 টাকা নির্ধারণ করা হয়েছে। কর পরিপালনের জন্য সহজ করার জন্য লিস্টেড কোম্পানি সমূহের ক্ষেত্রে 2.5% কর হার সুবিধা প্রাপ্তির শর্ত শিথিল করে আয়, ব্যয় ও বিনিয়োগের পরিবর্তে কেবল সকল প্রকার আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করার শর্ত আরোপ করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5 হতে কমে 27.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, 26-27 এবং 27-28 করবর্ষের জন্য সম্পদ সারচার্জের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম করকে সারচার্জ পরিকল্পনায় ভিত্তি না রেখে স্বাভাবিক ব্যক্তি করদাতার করযোগ্য আয়ের উপর নিয়মিত কর হার প্রয়োগ করে নির্গত করের উপর সম্পদ সারচার্জ পরিকল্পনা করার বিধান করা হয়েছে। কর পরিপালন ও উৎসাহিত করার লক্ষ্যে কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ন্যূনতম করের কারণে করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত প্রদান করতে হয় তা পরবর্তী কর বর্ষের সময় সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লাগে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ 4.5 লক্ষ টাকা হতে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। চাকরিচ্যুত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে। জাতীয় পেনশন এবং কর্তৃপক্ষের আয় এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিমেতে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় এবং জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেট হতে উদ্ভূত আয় করমুক্ত করা হয়েছে। প্রিয় দেশবাসী, দেশি বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% হতে বাড়িয়ে 7.5% করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারে বিনিয়োগ ও লেনদেন বৃদ্ধি উৎসাহিতকরণের সিকিউরিটি লেনদেনের উপর মোট মূল্যের ব্রোকারেজ হাউসসমূহের নিকট হতে উৎস কর সংগ্রহের হার 0.05% হতে হ্রাস করে 0.03% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্যতা দূরকরণ এবং কর জাল সম্প্রসারণে অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনা ঠিকাদারি কাজ হতে উৎস কর কর্তনের সর্বোচ্চ 7 স্তরে 5% হ্রাস করা হয়েছে। প্রকৃত বিক্রয় মূল্যের সম্পত্তি রেজিস্ট্রেশন লক্ষ্যে জমি হস্তান্তর উৎস কর সংগ্রহের বিদ্যমান মূলধনী মুনাফার কর হারিয়ে এলাকা ভেদে 8%, 6% ও 4% স্থলে যথাক্রমে 6%, 4% ও 3% হ্রাস করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় 152টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত 2% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। পরিবেশ বান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎস কর কর্তনের হার 3% স্থলে 1.5% নির্ধারণ করা হয়েছে। গ্যাস বিতরণে কোম্পানির ক্ষেত্রে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎস কর কর্তনের হার 2% স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট সেবা থেকে উৎস কর কর্তনের হার 10% স্থলে 5% করা হয়েছে। সিকিউরিটিদের সুদ হতে উৎস কর কর্তনের হার 5% স্তরে 10% করা হয়েছে। বিদ্যুৎ ক্রয়ের অর্থ পরিশোধকালে উৎস কর্তনের হার 6% স্তরে 4% করা হয়েছে। সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় সিগারেট প্রস্তুতকারকের নিকট হইতে নিট বিক্রয় মূল্যের উপর 3% স্তরে 5% হারে অগ্রিম কর সংগ্রহের বিধান রাখা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে টার্নওভার করের আওতামুক্ত সীমা 3 কোটি টাকা হতে বাড়িয়ে 4 কোটি টাকা করা হয়েছে। মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ 2% থেকে
কমিয়ে 1.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, করদাতার জন্য কর প্রদান, রিটার্ন দাখিল, দলিলপত্র সংরক্ষণ সহ কর পরিপালনের আনুষ্ঠানিকতা সহজ করার লক্ষ্যে নিম্নরূপ বিধান করা হয়েছে। তহবিল, এতিমখানা, অনাথ আশ্রম ও ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠা কোনো প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে উৎসে করে রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে। জমি বা জমি সহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে ব্যাংক বিবরণী সহ দালিলিক প্রমাণাদি দ্বারা যাচাইযোগ্য হওয়া সাপেক্ষে উক্ত অতিরিক্ত অর্থের উপর মূলধনী আয়োজন প্রযোজ্য হারে কর প্রদানের বিধান করা হয়েছে। স্বনির্ধারিত পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন অডিট সংক্রান্ত মাঠ পর্যায়ে সৃষ্ট জটিলতা নিরসন করে অডিট কার্যক্রমকে কার্যকর ও সহজীকরণের উদ্দেশ্যে অডিট সংশ্লিষ্ট বিধান প্রতিস্থাপন করা হয়েছে। বিদ্যমান 45টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ড সহ 12টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র TIN সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর অব্যাহত যৌক্তিকরণ এর অংশ হিসাবে নিম্নরূপ কার্যক্রম গৃহীত হয়েছে। কর অব্যাহতির সুবিধার মেয়াদ 30 জুন 2025 তারিখে শেষ হবে এমন কতিপয় ক্ষেত্রে কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা হয়নি। দীর্ঘ সময় ধরে কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগপ্রাপ্ত কতিপয় খাতের জন্য প্রযোজ্য বিদ্যমান হ্রাসকৃত কর হার সংশ্লিষ্ট প্রকরণের সমূহ বাতিল করা হয়েছে। তবে এসব কাজে জড়িত প্রান্তিক পর্যায়ের খামারি এবং উদ্যোক্তাগণকে উৎসাহ প্রদানের জন্য এই সকল খাততে প্রাপ্ত অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত রাখা হয়েছে। প্রিয় দেশবাসী, জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন অথচ পরবর্তীতে বাংলাদেশেই নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অর্জিত আয়ের উপর যথাযথভাবে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের উপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে। বাজেটের অংশ হিসাবে প্রত্যক্ষ কর ব্যয় প্রতিবেদন ডাইরেক্ট ট্যাক্স এক্সপেন্ডিচার রিপোর্ট প্রকাশ করা হয়। জাতীয় রাজস্ব নীতির কর নীতি শাখা 2022-23 অর্থ বছরে প্রত্যক্ষ কর ব্যয় প্রাক্কলন করেছে, যার পরিমাণ 1,07,133 কোটি টাকা। মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012-তে কতিপয় সংশোধন আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার 3% থেকে কমিয়ে 2% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণের ক্ষেত্রে আগাম কর 5%-এর পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণ কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোগের পরিমাণ 50% বেশি না হলে ব্যবসায়ী পর্যায়ে ফাইনাল সেটেলমেন্ট করে পুনরায় ভ্যাট আরোপণ না করার বিধান করা হয়েছে। বিধি বহির্ভূত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ 50% থেকে 100% কমিয়ে 30 থেকে 50% নির্ধারণ করা হয়েছে। নির্মাণ সংস্থা, যোগানদার, C&F এজেন্ট কর্তৃক রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। আগাম কর সমন্বয়, রিফান্ড আবেদন ও রেয়াত গ্রহণের সময়সীমা 4 মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর GDP অনুপাত বৃদ্ধি সহ আদর্শ ভ্যাট ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত ক্ষেত্রে ভ্যাট হার কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন MS প্রোডাক্ট এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় 20% বৃদ্ধি করা হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাটের হার 7.5% পরিবর্তে 10% নির্ধারণ করা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার 5% থেকে 15% নির্ধারণ করা হয়েছে। সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5%-এর পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিল ওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেটরি সামগ্রী সহ অনুরূপ যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5-এর স্থলে পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ 3 কেজি প্রতি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম আঁশ, ম্যান-মেড ফাইবার এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ
প্রতি কেজি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, নিম্নলিখিত ক্ষেত্রে জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি অব্যাহত প্রদান করা হয়েছে। 1 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক হিস্ট্রির উপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে। লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস এলএনজির উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। 22 ইঞ্চির পরিবর্তে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরিংয়ের সব উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। নিম্নলিখিত ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার আরোপ, হ্রাস অথবা বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিক আমদানি কারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার 150% পরে 300% করা হয়েছে। ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। সকল ধরনের আইসক্রিমের উপরে সম্পূরক শুল্ক 10% পরিবর্তে 5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, রাজস্ব আদায় বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ এবং জনস্বার্থের নিম্নোক্ত বিধান করা হয়েছে। হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদায় ভ্যাট 30 জুন 2030 পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত সুবিধা মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এলপিজি সিলিন্ডারের স্থানীয় পর্যায়ে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহত মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সাধারণ আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিকেলকে 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। সাবান ও শ্যাম্পুর কাঁচামাল, লেপজা এবং SLES এর স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে 30 জুন 2027 সাল পর্যন্ত সমুদায় মূল্য সংযোজন কর এবং 1 জুলাই 2028 থেকে 30 জুন 2030 পর্যন্ত 5% অতিরিক্ত ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। ই বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনের জন্য কতিপয় প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। স্টেরাইল, সার্জিক্যাল ক্যাটগার্ড, সার্জিক্যাল সেকিউর, লিফটস অ্যান্ড স্কিপ হোয়েস, সেট টপ বক্স এবং বল পয়েন্ট কলম আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহত প্রত্যাহার করা হয়েছে। আমদানি ও রপ্তানি শুল্ক। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরের বাজেট আমদানি শুল্ক কর বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। বিদ্যমান শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাস। আগামী অর্থ বছরে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে এটি নূতন স্তর 3% যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে আমদানি পর্যায়ে 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্ক হার 40% নির্ধারিত প্রস্তাব করা হয়েছে। তবে সর্বসাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। শুল্ক কর যৌক্তিকীকরণ। আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসাবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 65টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস,
9টি পণ্যের সম্পর্ক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পর্ক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। ট্যারিফ ও ন্যূনতম মূল্য যৌক্তিককরণ। প্রিয় দেশবাসী, বর্তমানে বলবৎ ন্যূনতম ও ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসাবে বিদ্যমান সকল ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সাথে 84টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং 63টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাবশ্যক পণ্যের শুল্ক হ্রাস, শুল্ক কর হ্রাস। প্রিয় দেশবাসী, পেট্রোলিয়াম জাতীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক কর হ্রাস করা এবং সকল পণ্যের ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। শিল্প খাতে সহায়তা এবং ন্যায়সঙ্গত প্রতিরক্ষণ প্রদান। শিল্প খাতে প্রণোদনার অংশ হিসাবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, সিল্ড ব্যাটারি, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার, ব্যাটারি সেপারেটর, লিফটের যন্ত্রাংশ এবং এলইডি বাতির যন্ত্রাংশ কতিপয় পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ঔষধ শিল্প, ক্যান্সার প্রতিরোধক ঔষধ সহ সকল ধরনের ঔষধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহত সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। কৃষি, কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। পরিবহন খাত, টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এছাড়া 16 থেকে 40 আসন বিশিষ্ট বাস এবং 10 থেকে 15 আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। বন্ড ব্যবস্থাপনার আধুনিকীকরণ, বন্ড ব্যবস্থাপনাকে সহজীকরণ ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। কাস্টম আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজন। প্রিয় দেশবাসী, কাস্টম আইন 2023 আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে এর নিম্নোক্ত পরিমার্জন ও সংযোজন প্রস্তাব করা হয়েছে, যথা আমদানিকৃত পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ 2000 টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না। উভয়ের ক্ষেত্রে এই সীমা 4000 টাকা করা হয়েছে। বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সীমা মূল্য ও সংযোজন করে আইন সম্পর্ক শুল্ক আইন 2012 সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন এবং কার্গো ঘোষণা দাখিলে ভুল ত্রুটির ক্ষেত্রে আরোপযোগ্য জরিমানার হার কমানো হয়েছে। স্বাস্থ্য, পরিবেশ এবং শিশু কল্যাণ দেশের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে রেফারেল হাসপাতালের সময়ের পাশাপাশি 50,000 অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ বান্ধব ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নূতন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। উপসংহার, প্রিয় দেশবাসী, মাত্র অল্প কয়েক মাসে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করার কাজটি প্রায় সম্পন্ন করা না সম্ভব হলেও পরিপূর্ণ সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে আমাদের এখনও অনেকটা পথ পেরোতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাস পাওয়ার প্রবণতা দেখা গেল তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত এপ্রিল মাসে মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত অতিরিক্ত শুল্কের নেতিবাচক প্রভাব ও আমাদের অর্থনীতির উপর পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্প্রতি যে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রিয় দেশবাসী, আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান। আগামী সেই বাংলাদেশ সবার জন্য মানসম্মত জীবন,
এবং সকল স্তরে বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আমাদের সবার সম্মিলিত প্রয়াস